আজকের আলোচনায় প্রথমে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম ছাপাখানা প্রতিষ্ঠায় ব্যবসাদারদের ভূমিকা। ছাপাখানা ব্যবসা একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছিল সেই সময়, তাই অনেক ব্যবসাদাররা এই ছাপাখানা প্রতিষ্ঠার জন্য এগিয়ে এসেছিল। তারা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল, তারা লাভবানও হয়েছিল। তো অনেকে বিভিন্ন কারণে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল। আমরা পড়লাম যে কখনো তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে পুস্তক সরবরাহের জন্যে, সেখান থেকে তারা যখন পুস্তক সরবরাহ করেছিল তখন তারা লাভবান হয়েছিলেন। আবার কোনো কোনো ক্ষেত্রে তারা নিজেদের যে বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ করতেন, সেই কারণেও তারা ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই ধরনের আবার কখনো কোনো ব্যক্তিগত কারণে বা ব্যবসার স্বার্থে তারা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। এই ধরনের কারণগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো যে সমস্ত বাঙালি যারা ছাপাখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল বা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। বাঙালি ছাড়াও এখানে খ্রিস্টান মিশনারি অর্থাৎ যারা উপনিবেশিক শাসক দের সঙ্গে ভারতবর্ষে যারা ধর্ম প্রচার করতে এসেছিল, অর্থাৎ মিশনারিদের কাজটাই হচ্ছে ধর্ম প্রচার করা। খ্রিস্টান ধর্ম, যেহেতু ইংল্যান্ডের ধর্ম খ্রিস্টান ধর্ম, তারা ইংল্যান্ড থেকে এসে ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম প্রচার করতে চেয়েছিলেন, প্রচারও করেছিলেন। অনেক মানুষকে তারা ধর্ম গ্রহণ করতে বাধ্যও করেছিলেন। সেইভাবে আমরা আজকে প্রথম যে পাঠটা আমরা জানবো, খ্রিস্টান মিশনারিদের ভূমিকা ছাপাখানার প্রতিষ্ঠার ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল। এটুকু তোমরা জেনে রাখবে যে খ্রিস্টান মিশনারিরা যে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের পুস্তক তাদের ছাপাখানার মাধ্যমে প্রকাশিত হয়েছিল। কিন্তু প্রথম যে মূল উদ্দেশ্য তাদের ছিল ছাপাখানা প্রতিষ্ঠার, সেটা হচ্ছে যে ধর্ম প্রচার করা, অর্থাৎ ধর্মীয় গ্রন্থ তারা ছাপাখানার মাধ্যমে তারা প্রকাশ করতেন। যেমন হচ্ছে বাইবেল, খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেলটাকে তারা বিভিন্ন ভাষায় তারা প্রকাশ করেছিলেন। 26টি ভাষায়, 26টি আঞ্চলিক ভাষায় প্রকাশ করেছিলেন। এখানে তারা বাংলাতেও প্রকাশ করেছিলেন, বাংলা, হিন্দি, উড়িয়া, মারাঠি, তামিল, তেলেগু, এরকম 26টি আঞ্চলিক ভাষায় বাইবেলটাকে প্রথম ছেপে সেটাকে প্রচার করেছিলেন। মূল উদ্দেশ্যটা ছিল খ্রিস্টান ধর্ম প্রচার করা। এছাড়াও বেশ কিছু তারা ভারতবর্ষের যে প্রচলিত প্রথা, যে অন্ধবিশ্বাস সেই সময় প্রচলিত ছিল, সেইগুলোর বিরুদ্ধেও তারা কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে তারা লেখেন। যেমন হচ্ছে দিগদর্শন, সমাচার দর্পণ, তোমরা যেন মার্সম্যান সম্পাদিত পত্রিকা দুটো, এই দুটো পত্রিকার মাধ্যমে তারা কিন্তু সেই সময় প্রচলিত যে একটা কুপ্রথা, বর্বর প্রথা, অমানবিক একটা প্রথা, সতীদাহ প্রথা, সেই প্রথার বিরুদ্ধেও কিন্তু তারা লেখালেখি শুরু করেছিলেন। ঠিক আছে, আজকে তাদের মুদ্রণের জগতে কী ধরনের ভূমিকা ছিল আমি যেটুকু লিখেছি দেখো। এখানে লেখা আছে ছাপাখানা। আজকে আমাদের আলোচনা পর্ব, পঞ্চম পর্ব, ছাপাখানা প্রকাশনার অগ্রগতিতে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল। ভূমিকা লিখেছে, বাংলাদেশে ছাপাখানা স্থাপন ও প্রকাশনার ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের অবদান বিশেষভাবে স্মরণীয়। তাদের প্রচেষ্টায় 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হয়। প্রথমে তারা শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেননি, তারা প্রথমে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন, অর্থাৎ যে মিশনটার নাম হচ্ছে ব্যাপটিস্ট মিশন, সেটা প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে তারা 1800 খ্রিস্টাব্দ ওই সালেতেই, অর্থাৎ 1800 খ্রিস্টাব্দেই তারা শ্রীরামপুর মিশন প্রেস বা শ্রীরামপুর যে ছাপাখানা সেটা তারা প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে প্রকাশিত বিভিন্ন গ্রন্থ, পত্রপত্রিকা শিক্ষা বিস্তার ও সমাজ চেতনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এটা তোমরা ভূমিকাতে লিখতে পারবে। এরপরে তারা ছাপাখানা স্থাপন করেছিলেন কখন। উইলিয়াম কেরি, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। প্রথমে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন তারা প্রতিষ্ঠা করলেন। এই মিশনে 3 সদস্য দ্বারা প্রতিষ্ঠিত ছাপাখানায় প্রথম দিকে কাঠের হরফের তৈরি
ব্লকের মাধ্যমে ছাপার কাজ শুরু হলেও পরে ধাতুর তৈরি হরফের মাধ্যমে বাংলা ও ইংরাজিতে ছাপার কাজ চলতে থাকে। এক্ষেত্রে তাদের সাহায্য করেন বাংলার স্বর্ণশিল্পী পঞ্চানন কর্মকার ও কম্পোজিটার ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। এইভাবে শ্রীরামপুরের ছাপাখানাটি এশিয়ার সর্ববৃহৎ ও বিশ্বের অন্যতম ছাপাখানা হিসাবে খ্যাতি লাভ করে। তার মানে তারা যে মিশন প্রতিষ্ঠা করেছিলেন, মিশনের পরে তারা নিজেদের যে ধর্ম খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে তারা শ্রীরামপুর মিশন প্রেস তারা প্রতিষ্ঠা করলেন। সেই মিশনের মাধ্যমে যে বাইবেল ছাপা হয়েছিল বিভিন্ন ভাষায়। এছাড়া তাদের যে প্রথম যে তারা যে মানে ছাপার কাজটা যেটা শুরু করেছিলেন সেটা কাঠের সেখানে খোদাই করে অক্ষরটা তৈরি করা হতো, সেই অক্ষরের মাধ্যমে তারা ছাপার কাজটা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে দুজন বাঙালি তাদেরকে সাহায্য করেছিল, একজন পঞ্চানন কর্মকার, পঞ্চানন মল্লিক। সে যেহেতু স্বর্ণশিল্পী ছিল সেই জন্য ঢালাইয়ের অক্ষর, এখানে এখন লেখা আছে ধাতুর তৈরি হরফের মাধ্যমে তিনি বাংলা ও ইংরাজি এই দুটো অক্ষর মাধ্যমে তাদের মানে পরবর্তী সময়ে তাদের ছাপার কাজ চলেছিল। এখানে যে কম্পোজিটার যে অক্ষর সাজায় সে কম্পোজিটার হিসাবে এখানে কাজ করতেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। এইভাবে দুজন বাঙালি প্রচেষ্টায় তারা কিন্তু ছাপাখানার কাজটা এগিয়ে নিয়ে গিয়েছিল। সেই জন্য বলা হচ্ছে ছাপাখানাটি এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের অন্যতম ছাপাখানা হিসাবে পরবর্তী সময়ে খ্যাতি লাভ করেছিল। প্রকাশনা শ্রীরামপুর মিশন প্রেস থেকে বহু গ্রন্থ পত্র পত্রিকা প্রকাশিত হতো। তারা প্রথমে বাংলা ভাষায় বাইবেল প্রকাশ করেন। এখান থেকে বাইবেল ইংরাজি ছাড়াও তামিল, তেলেগু, যেটা বলছিলাম, হিন্দি, ওড়িয়া, মারাঠি সহ মোট 26টি আঞ্চলিক ভাষায় প্রকাশ করেন। তাছাড়া রামায়ণ, মহাভারত, হিতোপদেশ প্রভৃতি গ্রন্থ বিভিন্ন ভাষায় প্রকাশ করেন। এই বিষয়ে বিভিন্নভাবে সাহায্য করেন রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রমুখ পণ্ডিতগণ। এখানকার অনেক মানুষ জানেই তাদেরকে বিভিন্ন ধরনের যে গ্রন্থ, এখানকার যে ধর্মগ্রন্থ তারা যে বিভিন্ন ভাষায় প্রকাশ করেছিলেন, এখানকার যারা বাঙালি পণ্ডিত তারা মানে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। যেমন রামরাম বসু এখানে আছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন গ্রন্থ, যে গ্রন্থগুলো তারা প্রকাশ করেছিলেন, যে শ্রীরামপুর ছাপাখানা থেকে উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ, কথোপকথন, ইতিহাসমালা, বিদ্যাহারাবলী প্রভৃতি গ্রন্থ প্রকাশ করেন। তাছাড়া মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এর 32 সিংহাসন, এই নামটা এই শর্ট কোশ্চেনও তোমাদের লাগবে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 32 সিংহাসন, রাজাবলী এবং রামরাম বসুর জ্ঞানোদয় লিপিমালা হেড পণ্ডিত প্রকাশিত হয়েছিল। এই ধরনের বইগুলো তাদের প্রেস থেকেই ছাপা হয়েছিল। যেটা বলছিলাম যে প্রথমে তারা কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল সেই জায়গা থেকে তারা সরে এসেছিল। সরে এসে তারা বাংলা ভাষায় বা বিভিন্ন লেখকদের বই তারা সেই প্রেস থেকে ছাপানো শুরু করেছিলেন। যেমন এইগুলো আমরা বলছি যে রামরাম বসুর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বই ওখান থেকে ছাপা হয়েছিল। পত্রপত্রিকা দুটো পত্রিকা, এখানে যেমন দিগদর্শন, সমাচার দর্পণ, মার্সম্যানের এই পত্রিকা তাদের মিশন থেকেই প্রেস থেকেই ছাপা হয়েছিল। এছাড়া আরেকটা পত্রিকা ফ্রেন্ড অফ ইন্ডিয়া নামক পত্রিকা এই শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হতো। পাঠ্যপুস্তক রচনা, এই ছাপাখানা প্রতিষ্ঠার জন্য ডেভিড হেয়ারের ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এবং স্কুল বুক সোসাইটি যেটা আছে পক্ষে অল্প দামে বা কম দামে বা বিনামূল্যে দরিদ্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে পুস্তক সরবরাহ করা সম্ভব হয় এবং শিক্ষাক্ষেত্রে গণশিক্ষার প্রসার ঘটে। এই ছাপাখানার মাধ্যমে যে ডেভিড হেয়ার, যেটা দুটো সংস্থা যে তার ছিল, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এবং ক্যালকাটা স্কুল সোসাইটি, এই দুটো প্রতিষ্ঠানের মাধ্যমে যে যে মানে পুস্তক রচনা করা হতো সেই পুস্তকগুলি এই শ্রীরামপুর মিশন প্রেস থেকে ছাপা হতো এবং দরিদ্র ছাত্রছাত্রীদের অনেক সময় শিক্ষা বিনামূল্যে পুস্তকগুলো সরবরাহ করা হতো। তাহলে এখানে উল্লেখযোগ্য তাদের ভূমিকা আছে। এছাড়া উপসংহারে যেটা লিখেছি, এই ছাপাখানা ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও তার ছাপাখানা উৎপাদনে ধর্ম নিরপেক্ষ বিষয়ও ছিল। এখানে প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য নিয়ে ছাপাখানা প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এখানে পরবর্তী সময়ে ধর্ম নিরপেক্ষতাও বজায় রেখেছিল, অর্থাৎ বিভিন্ন লেখকের বই তারা প্রকাশ করেছিলেন, এখান থেকে ছাপানোর কাজও হয়েছিল। এই ছিল খ্রিস্টান মিশনারিদের যে ছাপাখানার জগতে তাদের যে ভূমিকা, এইভাবে লিখলেই হবে, ঠিক আছে। এরপরে মুদ্রণ শিল্পে যে প্রথম যে বাঙালি
বাঙালি হিসাবে যার ভূমিকা সবচেয়ে বেশি, বাঙালি হিসাবে যিনি প্রথম এগিয়ে এসেছিলেন, যাকে প্রথম বাঙালি সাংবাদিকও বলা হয়, প্রথম মুদ্রাকরও বলা হয়, প্রথম ছাপাখানার প্রতিষ্ঠাতা বলা হয়, ছাপাখানার পথপ্রদর্শক বলা হয়, প্রথম পুস্তক বিক্রেতা বলা হয়, সেই গঙ্গা কিশোর ভট্টাচার্য। গঙ্গা কিশোর ভট্টাচার্য, যেটা এর আগে আমরা পড়লাম যে গঙ্গা কিশোর ভট্টাচার্য কিন্তু প্রথম যেখানে কাজ করতেন সেটা হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস, খ্রিস্টান মিশনারিদের ছাপাখানা, সেখানে তিনি কম্পোজিটর হিসাবে প্রথম কাজটা করতেন। কিন্তু এখানে তাদের সঙ্গে একটা মতবিরোধ হয়, সেই মতবিরোধের কারণে তিনি শ্রীরামপুর থেকে কলকাতায় চলে যান, সেখানে ফরিস অ্যান্ড কোম্পানি, সেই কোম্পানিতে তিনি কাজ শুরু করেন। কিন্তু তাদের সেই যে যে ছাপাখানা, সেটা কিন্তু যে ধরনের মুদ্রণ, যেভাবে বই ছাপা হতো সেটা তার পছন্দ হয়নি। সেই জন্যে তিনি পরবর্তী সময়ে, এখানে লেখা আছে যে হরচন্দ্র রায় সঙ্গে যৌথ উদ্যোগে 1818 খ্রিস্টাব্দে কলকাতায় চোরাবাগান স্ট্রিটে বাঙ্গাল গেজেটি প্রেস তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে অনেক বইতে অনেক ধরনের মতবিরোধও থাকতে পারে, যে 1816 খ্রিস্টাব্দে তিনি বাঙ্গাল গেজেটি প্রেস যে গঙ্গা কিশোর প্রতিষ্ঠা করে যে ছাপাখানা স্থাপন করেছিলেন, কিন্তু তোমরা 1818 সালেই লিখবে, ঠিক আছে। এখানে 1816 থাকতে পারে। সম্পূর্ণ ব্যবসার কারণে এই ছাপাখানা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রকাশিত গ্রন্থ এই ছাপাখানা থেকে, নিজের লেখা যে গ্রন্থ, ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার, বেতাল পঞ্চবিংশতি, এখানে বেতাল পঞ্চবিংশতি কিন্তু এটা বিদ্যাসাগরের প্রথম এবং দ্বিতীয় খণ্ড। এই বেতাল পঞ্চবিংশতি বইটা প্রথম শুধুমাত্র অন্যের ছাপাখানা থেকে ছাপা হয়েছিল, বাকি পরবর্তী যে খণ্ডগুলো সেগুলো কিন্তু নিজের প্রেস থেকে ছাপা হয়েছিল, যে নিজের প্রেস যেটা সংস্কৃত যন্ত্র ছাপাখানা, সেখান থেকে প্রকাশিত হয়েছিল। এছাড়া গঙ্গা কিশোর ভট্টাচার্যের হচ্ছে গঙ্গা ভক্তি তরঙ্গিনী একটা বই, লক্ষ্মীচরিত প্রভৃতি গ্রন্থ প্রকাশ করেন এই বেঙ্গল গেজেটি প্রেস থেকে। আচ্ছা, সারা জাগানো বাংলা সচিত্র গ্রন্থ ভরতচন্দ্রের অন্নদামঙ্গল এই প্রেস থেকেই ছাপা হয়েছিল। ভরতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি প্রথম সচিত্র মানে ছবি সহ যেটা প্রকাশ করা হয়েছিল, ছাপা হয়েছিল, সেটা কিন্তু এই গঙ্গা কিশোর ভট্টাচার্যের ছাপাখানা থেকে প্রকাশ করা হয়েছিল, ঠিক আছে। এরপরে সংবাদপত্র, সাময়িক পত্র, তিনি একটা পত্রিকা প্রকাশ করেছিলেন 1818 খ্রিস্টাব্দে, বেঙ্গল গেজেট পত্রিকা নিজস্ব প্রেস থেকে প্রকাশ করেন। এছাড়া সতীদাহ প্রথা বিরোধী পত্র পত্রিকা এই প্রেস থেকে রামমোহন প্রকাশ করতেন। সংবাদ ও সাময়িক পত্রের পথপ্রদর্শকও, এই জন্য তাকে বলা হয় সংবাদপত্র বা সাময়িক পত্রের পথপ্রদর্শক বলা হয়। পুস্তক বিক্রেতা হিসাবেও বিশেষ কৃতিত্ব অর্জন করেন। তিনি ছিলেন প্রথম বাঙালি বিক্রেতা। তার দেখা দেখি অন্যান্য বাঙালিও পুস্তক ব্যবসার কাজে লিপ্ত হয়। তার উৎসাহে কিন্তু অনেক বাঙালি, এই গঙ্গা কিশোর ভট্টাচার্যের ছাপাখানার যে প্রতিষ্ঠা, অনেক বাঙালি এখান থেকে অনুপ্রেরণা পেয়েছিল, তারাও কিন্তু ছাপাখানার কাজে এগিয়ে এসেছিলেন এই গঙ্গা কিশোর ভট্টাচার্যকে দেখি। এরপরে আছে উপসংহার, শেষ জীবনে বহড়া, যেখানে তার গ্রামের বাড়ি, বহড়া বলে একটা গ্রাম, সেটা হচ্ছে কাটোয়ার, বর্ধমানের যে কাটোয়া, সেই কাটোয়ার কাছাকাছি একটা গ্রাম বহড়া বলে গ্রামে ফিরে আসেন শেষ জীবনে। সেখানেও তিনি প্রকাশনা মুদ্রণের কাজ চালিয়ে গিয়েছিলেন, অর্থাৎ তিনি ছিলেন প্রথম বাঙালি মুদ্রাকর, মুদ্রণ শিল্পী, পুস্তক ব্যবসাদার। তার হাত ধরেই মুদ্রণ শিল্পের অগ্রগতি ঘটেছিল। এটা একদম ছোট করে লেখা আছে। আমি এই ভিডিওর একদম শেষে এই পেজটা আমি যেখান থেকে তোমাদের মানে যে পড়াচ্ছি বা যেখান থেকে আমি বলছি, যেখান থেকে লিখেছি বোর্ডে, সেই অংশটা আমি একটা ছবি তুলে ওখানে অ্যাড করে দেবো, সেখান থেকেও তোমরা লিখে নিতে পারবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আশা করব কিছুটা হলেও তোমাদের উপকার হচ্ছে। তোমাদের উপকার হলে আমারও ভালো লাগবে, কিন্তু সেটা কমেন্ট করলে ভালো হয় যে স্যার আমাদের ভালো লাগছে কি, ঠিক আছে, কিছু তো একটা কমেন্ট চাই। আজ পর্যন্ত আমি কমেন্ট পাইনি, ঠিক আছে, এর বেশি বলবো না। তো আর রোজের মতো আর বলতেও ভালো লাগছে না যে যারা সাবস্ক্রাইব করবে, তো বললাম সবাইকে গুড নাইট। এবং পরের যে দুজন বাঙালি ছাপাখানা ব্যবসার ক্ষেত্রে মানে ছাপাখানা ব্যবসাটাকে তারা নিজেদের পেশা হিসেবে
গ্রহণ করেছিল, একজন বিদ্যাসাগর, আর একজন হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইউএন রায় অ্যান্ড সন্স প্রেস, আরেকটা হচ্ছে সংস্কৃত যন্ত্র প্রেস। এই দুটো ছাপাখানা নিয়ে পরের দিন আমরা আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে গুড নাইট জানালাম। ঠিক আছে, ভালো থেকো।